যতই বিধানসভা এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে পরিবেশ, রাজনীতির উত্তাপে উত্তপ্ত হচ্ছে। বর্তমানে এসআইআর প্রক্রিয়া মোটের ওপর চলছে এবং সেই প্রক্রিয়া সম্পন্ন হতে আরও হয়তো সামনের কিছুদিন লাগবে। তো এই এসআইআরের মাঝেই নির্বাচনী গতিবিধি এবং নির্বাচনী প্রস্তুতি হিসেবে শাসক আর বিরোধী সবাই মোটের ওপর উঠে পড়ে লাগছে। সবার কাছে একটাই কথা এখন, কি করে অন্যের থেকে এগিয়ে যাবে, কি করে আরও ভালো ফল করবে। আগের বার বিধানসভা ভোটে শাসক এবং বিরোধী তাদের যা অবস্থান ছিল বা তাদের যেই বিষয় ছিল সেই বিষয়গুলো থেকে এবার ফল আরও কীভাবে ভালো করবে, কে কাকে বাজিমাত করবে, কে কোনভাবে মাত দেবে, এই সমস্ত প্রক্রিয়াই এখন চলছে। কেননা এসআইআর প্রক্রিয়া শেষ হলেই নির্বাচন কমিশন ঘোষণা করে দেবে ভোটে নির্ঘণ্ট, যেটা সম্ভবত আশা করা যাচ্ছে হোলির পরে পরেই হতে পারে, 4 তারিখেও হতে পারে। হোলির আগে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার তেমন রকমের সম্ভাবনা নেই যদি বড় রকমের কোনো ঘটনা না ঘটে থাকে। তো সব মিলিয়ে বলা যেতে পারে আগামী বিধানসভা ভোট, সামনের 5 বছর, 294টা আসন, প্রতিটি আসনের কেমিস্ট্রি কী হবে, প্রতিটি আসনে জন্য তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্যের শাসক দল ভাবছে যে কি করে অন্য রকম অন্যদেরকে টেক্কা দেওয়া যায়। তা এবার সব থেকে বড় কথা যেটি হলো সেটি দেখা যাক যে 294টা আসনে গতবার যে প্রার্থী দিয়েছিল তৃণমূল কংগ্রেস, এবার কি সেই প্রার্থীগুলোর কোনো পরিবর্তন হবে নাকি না যা তৃণমূলের বিধায়ক সংখ্যা ছিল 214 এবং পরবর্তীকালে দল পরিবর্তন করে অন্য দল থেকে তৃণমূলে আসার পরেও বেশ কয়েকটা বেড়েছে, তা সেইগুলো হিসেবেই আনলাম না। 214 বা 213কেই যদি টার্গেট করে চলি তাহলে বুঝতে পারা যাবে যে কি হতে চলেছে, আগামী দিনে কি হচ্ছে। সব মিলিয়ে বলা যেতে পারে এক বড়সড় ঘটনা ঘটতে পারে এবার বিধানসভা নির্বাচনে। কি বড়সড় ঘটনা? স্ট্যান্ডিং এমএলএ অর্থাৎ যারা নির্বাচিত এমএলএ বিধায়ক 2021-এর ভোটে বিধানসভা ভোটে ছিলেন, তারা অনেকেই এবার টিকিট পাবে না। এবার প্রতিটি যদি আমরা সিট ধরে প্রতিটি বিধানসভা আসন ধরে সেটা পর্যালোচনা করি তাহলে বোঝা যাবে যে কোন আসনে কোন প্রার্থীর টিকিট না পাওয়ার সম্ভাবনা বেশি বা কোন আসনে টিকিট পেতে পারে। সব মিলিয়ে বলা যেতে পারে কোচবিহার জেলা থেকেই যদি দেখি, কোচবিহারের মেখলিগঞ্জ, এই মেখলিগঞ্জ সিট থেকে সম্ভবত প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী টিকিট সম্ভবত পাবেন না। কেননা নিয়োগ দুর্নীতির সঙ্গে তার নাম জড়িয়েছিল, তার মেয়ের স্কুলে শিক্ষকতা করা নিয়ে এক রকমের সমস্যা তৈরি হয়েছিল এবং তাই নিয়ে অনেক কথাবার্তা ওঠে। তো সব মিলিয়ে বলা যেতে পারে যে মেখলিগঞ্জ আসন থেকে সম্ভবত পরেশ অধিকারীকে টিকিট দেবে না। আরেকটি কোচবিহার উত্তরের সিট যেখানে জগদীশ বাসুনিয়া করেছিলেন প্রার্থী হিসেবে, বিধানসভার সদস্য ছিলেন, কিন্তু পরবর্তীকালে কোচবিহারের লোকসভা নির্বাচনে তাকে কোচবিহার আসন থেকে দাঁড় করানো হয় এবং তিনি জয়লাভ করেন। পরবর্তীকালে তার এই ছেড়ে যাওয়া সিটে স্ত্রী সঙ্গীতা বাসুনিয়াকে দাঁড় করায় তৃণমূল এবং তিনি বর্তমানে এমএলএ এবং তিনি টিকিট পাবেন, এই নিয়ে আর কোনো দ্বিতীয় মত নেই। এরপরে যে আসা যায় যে সিটটি সে হলো আলিপুরদুয়ার। 2016-তে আলিপুরদুয়ার থেকে জয়ী হয়েছিলেন সৌরভ চক্রবর্তী। 2021-এ অবশ্য সৌরভ হারেন এবং তিনি হারেন সুমন কাঞ্জিলাল, বিজেপির সুমন কাঞ্জিলালের কাছে, এবং তিনি তৃণমূলের বর্তমানে বিজেপি থেকে তৃণমূলে এসেছেন, ফলে তৃণমূলের টিকিট পাবেন না সৌরভ চক্রবর্তী, তার জায়গায় সুমন কাঞ্জিলাল টিকিট পেতে পারেন, অন্তত সম্ভাবনা অনেকটাই জোরালো। জলপাইগুড়ি থেকে প্রদীপ কুমার বর্মা টিকিট পাবেন, সম্ভবত টিকিট পাবেন এবং পাবেন না দোলাচল চলছে। তবে শেষ পর্যন্ত অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ঠিক করবে যে এই আসন থেকে তিনি টিকিট পাবেন কি পাবেন না। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা থেকে
প্রাক্তন মন্ত্রী অর্থাৎ প্রাক্তন বিধায়ক, বর্তমানে শিলিগুড়ি পুরসভার যিনি চেয়ারম্যান, সেই গৌতম দেব, তিনি এই আসনটি তার কাছে অত্যন্ত টাফ হয়ে উঠছে এবং তিনি নিজেই জানিয়েছেন যে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা আসন থেকে তিনি এবার আর দাঁড়াবেন না। দার্জিলিংয়ে কালিম্পং, দার্জিলিং সহ যে 3টি আসন আছে, এই 3টি আসনই গতবার গোর্খা জনমুক্তি মোর্চাকে ছাড়া ছিল, এবারও তার ব্যতিক্রমী কিছু হবে না। শিলিগুড়ি থেকে ওমপ্রকাশ মিশ্র শিলিগুড়ি থেকে গতবার টিকিট পেয়েছিলেন এবং তিনি পরাজিত হন শিলিগুড়ি থেকে। তো শিলিগুড়ি থেকে শঙ্কর ঘোষ বিজেপি নির্বাচিত হয়েছিলেন। তো এবার ওমপ্রকাশ মিশ্রকে আর শিলিগুড়ি থেকে টিকিট দেওয়া হবে না। উত্তর দিনাজপুরের ইসলামপুর, এখানে আব্দুল করিম চৌধুরীকে আর টিকিট দেবে না, প্রধানত বার্ধক্যজনিত কারণ আছে। এছাড়াও তিনি মাঝে মধ্যে মুখ খুলে দলকে বিড়ম্বনায় ফেলেছেন এবং বেশ কখনো তিনি বেসুরও বেজেছেন। কালিয়াগঞ্জে তপন দেবসিংহের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, সম্ভবত তিনি আর টিকিট পাবেন না। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের শেখর দাশগুপ্ত তপন আসনের কল্পনা কিস্কু সম্ভবত টিকিট পাবেন না এবার। মালদায় ব্যাপক পরিবর্তন হতে পারে, কেননা সরলা মুর্মু, হবিবপুরে গাজলে বাসন্তী বর্মন সম্ভবত টিকিট পাবে না। রতুয়ায় সম মুখোপাধ্যায়কেও সম্ভবত টিকিট দেওয়া হবে না। মালদহ ইংরেজবাজার থেকে এবার কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী টিকিট পাবেন না। সুজাপুর থেকে টিকিট সম্ভবত পাবেন না মোহাম্মদ আব্দুল গনি। এইগুলি অন্তত একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা টিকিট পাবেন না, কেননা দেখা গেছে নিয়োগ দুর্নীতি কাণ্ডে যখন ইডি বা সিবিআই তার বাড়িতে গেছেন, কখনো ফোন পুকুরে ফেলে দিয়েছেন, কখনো ফোন নর্দমায় ফেলে দিয়েছেন এবং তিনি গ্রেপ্তার হন। বর্তমানে তিনি বেলে ছাড়া পেয়েছেন, ফলত বড়োয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা টিকিট পাবেন না এক প্রকার নিশ্চিত। নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস কুমার সাহার প্রয়াণ হয়েছে, তার পুত্র ভোটে দাঁড়াতে চান না, সেই কারণে সেই সিটে হয়তো সব্যসাচী দত্তকে টিকিট দিলেও দিতে পারে, কিন্তু সেই সম্ভাবনা পলাশীপাড়ায় মানিক ভট্টাচার্যকে টিকিট নাও দিতে পারে। মানিক ভট্টাচার্য অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগের যে দুর্নীতি হয়েছিল, সেখানে মানিক ভট্টাচার্যের নাম জড়িয়ে পড়ে এবং পরবর্তীকালে তিনি গ্রেপ্তার হন এবং এই নিয়ে দলকে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। চাপড়া থেকে রুকবানুর রহমান অর্থাৎ প্রয়াত রিজবানুর রহমানের দাদা রুকবানুর রহমানকে আর কোনো রকমভাবেই টিকিট দেবে বলে মনে হয় না, কারণ জাবেক শেখের সেখান থেকে টিকিট পাওয়া সম্ভব না। রুকবানুর রহমানের মা এবং রিজবানুর রহমানের মা আগেই প্রয়াত হয়েছেন, ফলে সেই রিজবানুরের নামে রুকবানুর সম্ভবত এবার টিকিট পাবেন না, অন্তত গ্রাউন্ডের রিপোর্ট তাই। কৃষ্ণনগর উত্তর থেকে মুকুল রায়ের কাছে পরাজিত হয়েছিলেন কৌশানী, সেই কৌশানী এবার টিকিট নাও পেতে পারেন, তাকে টিকিট অন্য কোনো দিকে কলকাতা বা জেলা লাগোয়া কোনো সিটে দেওয়া হতে পারে। নবদ্বীপে পুণ্ডরীকাক্ষ সাহা, রানাঘাট উত্তর পশ্চিমে শঙ্কর সিংহকে এবার সম্ভবত টিকিট দেওয়া হবে না। রানাঘাটের প্রাক্তন সাংসদ তাপস মণ্ডলকে কৃষ্ণগঞ্জ আসন থেকে এবার টিকিট দেওয়া হবে না। চাকদা আসন থেকে টিকিট নাও পেতে পারেন শুভঙ্কর সিংহ। তো এইভাবে যেরকম তাপস মণ্ডলকে রানাঘাটের থেকে দেওয়া হবে না, তিনি কল্যাণীতে যেতে চেয়েছেন, এবার সেই কল্যাণীতে বর্তমানে রমেন্দ্রনাথ বিশ্বাস আছেন, তাকে কি সরিয়ে দল আমাদের তাপস মণ্ডলকে দেবে না, এই কথা সময়ই বলবে। উত্তর 24 পরগনার বাগদায় পরিতোষ কুমার সাহা সম্ভবত এবার টিকিট পাবেন না, এমনই পরিস্থিতি তৈরি হচ্ছে। বনগাঁ উত্তরের বিশ্বজিৎ দাস তিনি টিকিট পেতে পারেন, তিনি বিজেপির টিকিটে জয়লাভ করে তৃণমূলে এসে জয়েন করেন। হয়তো তেমন পরিস্থিতি হলে বনগাঁ উত্তর থেকে শ্যামল কুমার রায়কে আর টিকিট দেওয়া হবে না। বনগাঁ দক্ষিণে আলোরানী সরকার, গাইঘাটায় নরোত্তম বিশ্বাস টিকিট পাবেন না। হাবড়া থেকে টিকিট নাও পেতে পারেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকে, কেননা খাদ্য দুর্নীতির কারণে তাকে বেশ কয়েক মাস জেলে থাকতে হয়েছে। খড়দা আসন থেকে তৃণমূলের প্রথম বিধায়ক
শোভনদেব চট্টোপাধ্যায়কে সম্ভবত দেওয়া হবে না নমিনেশন, কেননা কলকাতা থেকে একটু দূর এবং তার বয়সের বিষয়টি মাথায় রেখেই কলকাতা বা কলকাতা লাগোয়া কোনো আসনেই তাকে দেওয়া হতে পারে নমিনেশন। বারাসাত থেকে চিত্রতারকা চিরঞ্জিত চক্রবর্তীকে এবার হয়তো তৃণমূল টিকিট দেবে না। সেই বারাসাত আসনে সব্যসাচী দত্ত অথবা বারাসাত আসন থেকে এবার সম্ভবত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক অথবা সব্যসাচী দত্ত, এদের দুজনের মধ্যে কাউকে দেওয়া হতে পারে। সন্দেশখালী থেকে সুকুমার মাহাতো এবার টিকিট নাও পেতে পারেন। বসিরহাট দক্ষিণ এবং বারুইপুর পূর্বে বিভাস সর্দার হয়তো টিকিট নাও পেতে পারেন। সোনারপুর দক্ষিণ থেকে লাভলি মৈত্রকে এবার হয়তো টিকিট নাও দেওয়া হতে পারে, অন্য কোনো জায়গা থেকে দেওয়া হতে পারে তাকে টিকিট। সোনারপুর উত্তরের ফিরদৌসী বেগম এবার হয়তো টিকিট নাও পেতে পারেন। বেহালা পূর্ব শোভন চট্টোপাধ্যায়, বর্তমানে তিনি তৃণমূলে ফিরেছেন এবং নিউ টাউনের যে দায়িত্ব, সে চেয়ারম্যানের দায়িত্ব তিনি পালন করছেন নিউ টাউন উন্নয়ন পর্ষদের, রাজারহাট নিউ টাউন উন্নয়ন পর্ষদের। বেহালা পূর্ব আসনে বর্তমানে তার স্ত্রী রত্না চট্টোপাধ্যায় বিধায়ক, এবং পরবর্তীকালে রত্না চট্টোপাধ্যায়কে নিয়ে কী করবে দল সেটাই ভাবনা চিন্তার বিষয় আছে। তবে যা রিপোর্ট বা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে এবার বেহালা পূর্ব থেকে শোভন চট্টোপাধ্যায়কে টিকিট দেবে তৃণমূল। সেক্ষেত্রে রত্না চট্টোপাধ্যায়কে মহেশতলায় দুলাল চন্দ্র দাস অর্থাৎ তার বাবার সিট থেকেই প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তৃণমূল সম্ভবত বলতে পারে। বেহালা পশ্চিম অত্যন্ত বিতর্কিত একটি সিট। এখানে প্রাক্তন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এখানে থেকে বেশ পরপর 4 বার জিতেছিলেন, কিন্তু নিয়োগ দুর্নীতিকাণ্ড এবং গ্রেপ্তার এবং তার বাড়ি থেকে যে বিভিন্ন রকমের তার সঙ্গে যে দুর্নীতির নানা রকমের অভিযোগ উঠেছে, সেই কারণে দলকে অস্বস্তিতে পড়তে হয়েছে এবং একই সঙ্গে তৃণমূল থেকে তিনি বহিষ্কৃতও বটে। ফলত বেহালা পশ্চিম আসন থেকে এবার আর পার্থ চট্টোপাধ্যায়কে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে না। বেহালা পশ্চিম থেকে সম্ভবত যদি তেমন কোনো পরিবর্তন না হয় তাহলে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কেই বেহালা পশ্চিমের দায়িত্ব দিতে পারে, বেহালা পশ্চিম থেকে লড়ার দায়িত্ব দিতে পারে আমাদের তৃণমূল কংগ্রেস। বজবট থেকে টিকিট পাবেন না সম্ভবত অশোক দেব, তার জায়গায় জাহাঙ্গীর খান টিকিট পেতে পারেন। এন্টালি থেকে এবার স্বর্ণকমল সাহা টিকিট পাবেন না। হাওড়া শ্যামপুরে কালীপদ মণ্ডলকে প্রার্থী করতে চায় না তৃণমূল। উদয়নারায়ণ জগৎবল্লভপুরের টিকিট পাওয়া যাবে না এবং জোড়াসাঁকোয় বিবেক গুপ্তা সম্ভবত এবার টিকিট নাও পেতে পারেন। অনেক কিছুই বার্ডস অ্যান্ড ইফসের মধ্যে আছে। হাওড়ার ডোমজুর কেন্দ্র থেকে কল্যাণেন্দু ঘোষ বা কল্যাণ ঘোষকে টিকিট নাও দেওয়া হতে পারে এবং এইখানকার রাজীব ব্যানার্জি অর্থাৎ রাজীব বন্দ্যোপাধ্যায় গতবার বিজেপিতে যোগ দিয়ে ডোমজুর থেকে দাঁড়িয়ে তিনি পরাজিত হয়েছিলেন। সেই ডোমজুর থেকেই এবার রাজীব চট্টোপাধ্যায়কে টিকিট দেওয়া হবে না, অন্য কোনো মুখ দেখছে। কৃষ্ণনগর উত্তর এরকম কঠিন একটা আসনে রাজীব বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হবে যাতে সেখান থেকে জয়ী হয়ে আসতে পারেন। হুগলির উত্তরপাড়া আসন থেকে কাঞ্চন মল্লিককে আর সম্ভবত টিকিট দেবে না তৃণমূল কংগ্রেস, কেননা কাঞ্চন মল্লিকের নানা রকমের ঘটনা এবং এলাকাবাসীর কাছে সঙ্গে তার যোগাযোগ না থাকা, স্থানীয় স্তরে তার বিধায়ক হিসেবে তাকে দেখতে না পাওয়া এবং তার মেয়ের জন্মের পরে তার মেয়ের হাসপাতালের বিল হিসেবে যে বিতর্কটা হয়েছিল এই সমস্ত কিছু নিয়েই এক বড় রকমের ঘটনা তৈরি হয়েছে এবং সম্ভবত বলা যেতে পারে যে তার উপর নির্ভর করেই উত্তরপাড়ার কাঞ্চন মল্লিককে আর টিকিট তৃণমূল দেবে না। হুগলির বলাগড় থেকে মনোরঞ্জন ব্যাপারীকে আর টিকিট সম্ভবত দেওয়া হবে না, কেন তার বিভিন্ন কথায় দলকে বিভিন্ন সময় বিড়ম্বনায় পড়তে হয়েছে। এবার বলা যায় যে সপ্তগ্রাম থেকে তপন দাশগুপ্তকে হয়তো টিকিট দেবে না। চণ্ডীতলা থেকে টিকিট পাবেন স্বাতী খন্দকার, প্রয়াত আকবর আলী খন্দকারের স্ত্রী। আরামবাগ থেকে টিকিট দেওয়া হবে না সুজাতা মণ্ডলকে এবং খানাকুলেও টিকিট যিনি স্ট্যান্ডিং এমএলএ তাকেও টিকিট দেওয়া হবে না। সব মিলিয়ে বলা যেতে পারে যে সুজাতা মণ্ডলকে বাঁকুড়ার দিকের কোনো সিট
সিটে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য হয়তো টিকিট দিতে পারে, সেটা বিষ্ণুপুরও হতে পারে বা অন্য কোনো জায়গা, কিন্তু সম্ভবত আরামবাগ থেকে এবার আর সুজাতা মণ্ডলকে টিকিট দেবে না। পূর্ব মেদিনীপুর অত্যন্ত আলোচিত একটি জায়গা। সেই পূর্ব মেদিনীপুরে তমলুকে সৌমেন মহাপাত্র প্রাক্তন মন্ত্রী, তাকে হয়তো এবার আর টিকিট দেওয়া হবে না। পাঁশকুড়ার পূর্বের বিপ্লব রায়চৌধুরীকে টিকিট দেওয়া হবে না। ময়না সংগ্রাম দলুইকে সম্ভবত টিকিট দেওয়া হবে না। এবং হলদিয়ার স্বপন নস্কর, তাপসী মণ্ডল, এদের মধ্যে কিছুটা এদিক ওদিক হতে পারে সিট। সম্ভবত ফিরোজা বিবি কেউ এবার টিকিট দেওয়া হবে না, কিন্তু পুরো ব্যাপারটাই জল্পনা স্তরে আছে, প্রাথমিক স্তরে আছে, এখনও অনেকটা সময় বাকি। তাই কি হবে না হবে, যতক্ষণ না তৃণমূলের পক্ষ থেকে এটা ডিক্লেয়ার করছে ততক্ষণ বোঝা যাবে না। নন্দীগ্রাম থেকে বিজেপি শুভেন্দু অধিকারীকে দাঁড়াবে, কিন্তু তৃণমূলের এখনও ঠিক করা নেই। কিন্তু নন্দীগ্রামের সেবাশ্রয়, তৃণমূলের সেবাশ্রয় নন্দীগ্রামে বড়সড় ডিভিডেন্ড দিতে পারে। সেই কারণেই বলা যেতে পারে যে তৃণমূল কি করবে নন্দীগ্রাম নিয়ে, যদিও প্রেস্টিজ ফাইজ আশা করা যায় এমন কোনো ডাকাবুকো নেতাকেই তৃণমূল দেবে নন্দীগ্রাম থেকে, সেখানে যাতে এবারে বের করে আনা যায় সিটটা। এর পরে দেখতে পাওয়া যায় যে শুভেন্দুর বিরুদ্ধে কাকে দাঁড় করায় সেটাই দেখার। খড়গপুরে প্রদীপ সরকারকে প্রার্থী নাও করা হতে পারে। দেবরায় হুমায়ুন কবির, গড়বেতায় উত্তরা সিংকেও টিকিট না দেওয়া হতে পারে। চন্দ্রকোনার টিকিট নাও দেওয়া হতে পারে অরূপ ধারাকে, এবং মেদিনীপুরে জুনের জায়গায় অন্য কোনো প্রার্থী হতে পারে। পুরুলিয়ার জয়পুরে উজ্জ্বল কুমারের বিরুদ্ধে অন্য কোনো প্রার্থী হতে পারে। মানবাজার থেকে টিকিট নাও পেতে পারেন সন্ধ্যারানী টুডু। পাড়া এবং রঘুনাথপুরে প্রার্থী বদল করতে চায় তৃণমূল। বাঁকুড়ার 6টি আসনেই কিঞ্চিতে পরিবর্তন হতে পারে। শালতোড়া, ছাতনা, রানীবাঁধ, রায়পুর, তালডাংরা, বাঁকুড়া, ইন্দাস। পূর্ব বর্ধমানের রায়নায় শম্পা ধারা এবং মন্তেশ্বরে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে টিকিট নাও দিতে পারে। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে অন্য কোনো জায়গা থেকে টিকিট দেওয়া হতে পারে। কালনায় দেবপ্রসাদ বাগ টিকিট নাও পেতে পারেন। ভাতারে টিকিট দেওয়া নাও হতে পারে মানগোবিন্দ। কেতুগ্রামে শেখ শাহনওয়াজের টিকিট না হতে পারে, সেখানে কলকাতা থেকে কোনো এক প্রাক্তন ছাত্রনেতাকেই দাঁড় করাতে পারে। পশ্চিম বর্ধমানের আসানসোল উত্তর ও দক্ষিণ, বর্তমানে সায়নী ঘোষ এখান থেকে গতবার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তিনি এখন সাংসদ, অর্থাৎ যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে তিনি বর্তমানে সাংসদ হিসেবে কাজ করছেন এবং সংসদের সদস্য। এবং একই সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে যে এই দুটি আসনে কি হবে তার উপর অনেক কিছু নির্ভর করবে। বীরভূমে 11টি আসনের মধ্যে অনেক কিছু পরিবর্তন দেখতে পাওয়া যায়, বিশেষত সিউড়ি, দুবরাজপুরে সমস্যা দেখা যেতেই পারে। এবং রামপুরে আশিস বন্দ্যোপাধ্যায়কে হয়তো টিকিট নাও দিতে পারে। নানু, সাঁইথুয়া, লাভপুর, হাসান মুরারই, এই সমস্ত কিছুতেই দেখা যেতে পারে পরিবর্তন। সব মিলিয়ে বলা যেতে পারে এরপরে বিধানসভা ভোটের আগে তৃণমূল চারদিক বিশ্লেষণ করে কি প্রার্থী ঘোষণা করবে সেটা তাদের ব্যাপার। আপাতত যে চিত্র পাওয়া গেল সেই চিত্রটি আপনাদের কাছে তুলে ধরা হলো। পরবর্তীকালে যদি এর থেকে অন্যরকম পরিবর্তন যা পরিবর্তন হবে এবং যেই সূচি তৃণমূল ঘোষণা করবে সেই সূচি পরবর্তীকালে আপনারা জানতে পারবেন। আমাদের ভিডিও ভালো লেগে থাকে যদি মনে হয় যে এই ভিডিওটি আপনাদের উপকারে এসেছে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টও করুন। আগামী দিনে কী দেখতে চান সেটাও আমাদের জানান, সেই মতো আমরা করব। যত বিধানসভা ভোট এগিয়ে আসবে তত বিভিন্ন বিষয়গুলো ম্যাচিওর করবে, আমরা বুঝতে পারবো কি হবে বা কি হবে না। সেই মতো করে পরবর্তীকালে এই যে আসনের যে একটা পরিষ্কার চিত্র দেওয়ার আমরা চেষ্টা করলাম, হয়তো কিছু ক্ষেত্রে বদলা হবে। তো চূড়ান্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যখন ঘোষণা করা হবে তখনই জানতে পারা যাবে। এটা একটা প্রয়াস মাত্র। আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি ক্লিক করে দিন। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের মনে হয় যে আগামী দিনে আরও দেখতে চান, সেই মতো আমাদেরকে লিখে জানাবেন, কমেন্ট, শেয়ার আর এখানে লাইক তো থাকবেই।